5 বছর পর প্রবাস থেকে দেশে ফিরে বোরকা পরে স্ত্রীর পরকীয়া হাতে নাতে ধরল স্বামী। বিস্তারিত ভিডিও। তা ভাবি, আপনি কি মনে করে আমার বাসায়? আর উনি কে? উনি আমার বাসায় কাজ করতো, খুব ভালো কাজ করে। আপনি না আমাকে বলছিলেন যে একটা কাজের মেয়ে লাগবে, তার জন্য আমি নিয়ে আসছি। ও আচ্ছা, ভালো করছেন। আমার তো একটা কাজের মেয়ে খুবই দরকার। অনেক জায়গায় খোঁজও করেছি, কিন্তু ওরকম ভালো মেয়ে পাইনি। যাই হোক, উনি সব কাজ কাম ঠিক মতো করতে পারে হ্যাঁ তো? ভাবি, সব পারে, কিন্তু এখন ভাবি আপনি তো জানেনই যে আমার একটু সমস্যার কারণে আমি রাখতেছি না, আপনি দিয়ে দিতেছি। আচ্ছা ভাবি, আপনি আমার অনেক বড় উপকার করেছেন। আমার একটা কাজের মেয়ে খুবই দরকার। আহ ভাবি, উনি কি এভাবে বোরকা পরেই কাজ করে? হ্যাঁ ভাবি, উনি এভাবেই থাকে। উনি একটু নামাজ কালাম পড়ে, কোরআন শরীফ পড়ে, উনি পদ্মাশালী ভাবে থাকে ভাবি। ও আচ্ছা, যাক ভালোই হয়েছে। আজকাল এরকম কাজের লোক পাওয়া মুশকিল। এখনকার কাজের মেয়েরা কি অবস্থা, কিভাবে চলাফেরা করে! আর এই যুগে এসে এরকম পর্দাশীল একটা মেয়ে পেয়েছি, ভালোই হয়েছে। আচ্ছা ভাবি, তাহলে আসি, আমার জামাই আবার কাজের থেকে আইসা পড়বো। আচ্ছা ভাবি, আবার আসবেন। আচ্ছা ভাবি, ঠিক আছে। আচ্ছা শোনেন, আমার বেডরুমে গিয়ে ওখানে আমার হাজবেন্ড শুয়ে আছে। আপনি এক কাজ করেন, ওই রুমে কিছু জামা কাপড় আধো আছে, ওগুলো আপনি ওয়াশিং মেশিনে দিয়ে দেন। আর রুমটা একটু ক্লিন করে ফেলেন। ওকে? আর হ্যাঁ, 2 কাপ কফি বানিয়ে নিয়ে আসবেন। এটা হচ্ছে আমাদের বেডরুম, বুঝতে পারছেন? আর উনি আমার হাজবেন্ড। শোনেন, এই যে জামা কাপড় আর হচ্ছে রুমটা ভালোভাবে গুছগাছ করে রাখতে হবে। আর বাসার যত কাজ আছে সব কিন্তু আপনাকেই করতে হবে। আর আমার হাজবেন্ডের সাথে আপনাকে পরিচয়টা করিয়ে দিই। এই উঠো না। কি হলো? উঠো। আরে কি হয়েছে? আরে বাবা, উঠো না তুমি। আরে সারা রাত ঘুমাইতে পারছি তোমার জন্য, বলো। উঠো, এখন থেকে তুমি সারা দিন রাত ঘুমায়ো, সমস্যা নেই। শোনো, আজকের পর থেকে বাসার কাজ আর আমার কিছুই করতে হবে না। এই যে কাজের লোক নিয়ে আসছি। কে উনি? কোথা থেকে কি বলতেছো? আরে ওই যে আমাদের পাশের বাসার ভাবি আছে না, উনি দিয়ে গেছে। ওনার বাসায় আগে কাজ করতো, এখন উনি নাকি কি প্রবলেমের জন্য রাখতে পারতেছে না, তাই আমাকে দিয়ে গেছে। ও আচ্ছা, তাহলে তো অনেক ভালোই হয়েছে। এখন থেকে উনি সব কিছু করবে, তোমার আর কোনো কাজ করা লাগবে না। তুমি সারা দিন শুধু আমাকে সময় দিবা। শুনো, এক কাজ করো, আজকে ওনাকে দিয়ে, আপনি তো ভালো রান্না বান্না করতে পারেন না? যেহেতু আপনি মানুষের বাসায় কাজ করছেন অনেক আগ থেকে, আপনি পারবেন, সমস্যা নাই। এই ওনাকে দিয়ে খাসির মাংসটা রান্না করাও, আর ইয়ে পোলাও করো। হ্যাঁ, আমার খুব ইচ্ছে করতেছে আজকে খাসির মাংস আর পোলাও খাবো। যাও, ওনাকে দিয়ে এটা রান্না করে নাও। আর আমি একটু রেস্ট নেই, সারা রাত তুমি অনেক জ্বালাইছো, আমারে ঘুমাইতে দাও না। আচ্ছা শুনো, তাহলে আমি একটু ঘুমাই। হ্যাঁ, তুমি ওনাদেরকে আগে যে জামা কাপড় রাত্রে খুলে রাখছো এগুলো এখনো এইভাবে পড়ে আছে, তুমি কি করো বলো? আচ্ছা, ওনাকে দিয়ে এগুলো এখন পরে ধোয়াই নাও আগে, তারপরে বাকি কাজ করাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি আচ্ছা, আমি ঘুমাও তাহলে। ঘুমাইলাম তাহলে। আচ্ছা, আপনি এই জামা কাপড়গুলো আপাতত ধুয়ে রান্নাটা বসিয়ে দেন। শালি, তুই কি ভাবছিস যে আমি তোদের বাসার কাজের মেয়ে? আরে, আমি তোর স্বামী। তুই ভাবছিস আমি প্রবাস থেকে এখনো আসিনি, কিন্তু আমি প্রবাস থেকে এসে এই বাসায় কাজের মেয়ে সেজেছি শুধুমাত্র তোর এই কীর্তিকলাপগুলো নিজের চোখে দেখার জন্য। কিন্তু আমি তো নিজের চোখকে বিশ্বাসই করাতে পারছি না যে আমার স্ত্রী আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা বেইমানি করতেছে। হুঁ, তুই করতে থাক। তুই যদি চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তোকে আমি হাতে নাতে ধরবই। আর এই তোর স্বামীর কাপড়, তাই না? এসব তুই আমাকে দিয়ে ধোয়াচ্ছিস। তোকে তো আমি আজকে হাতে নাতে ধরবো, কিন্তু আরও একটু কিছু দেখি যে তুই কী করিস। শুনো না, চলো না শপিং করতে যাই। অনেক দিন ধরে তোমাকে নিয়ে শপিং করতে যাই না। আরে, বাসা ফাঁকা, কিভাবে যাব বলো? বাসা ফাঁকা? বাসা ফাঁকা হলে কি হয়েছে? আরে যে নতুন করে একটা কাজের মহিলা নিচ্ছ না, উনি তো আছেই, প্রবলেম নাই তো। আরে বাবা, উনি তো আছেই। উনি তো নতুন। ওনার চরিত্র সম্পর্কে তো আমরা এখনো কিছুই জানি না। 2-1 দিন যাক, দেখি ওনার চলাফেরা, তারপরে না হয় ওনাকে একা বাসায় রেখে যাব। এখন ওনাকে কোন ভরসায় আমরা একা বাসায় রেখে যাব বলো?
তাও ঠিক বলছো, কারণ একটা অপরিচিত মানুষকে এভাবে বাসার মধ্যে রেখে যাওয়াটা খারাপ দেখা যায়। হুম, উনি কখন কি করে ফেলে, সেটাই তো। আর এখনকার মানুষকে বিশ্বাস করতে উনি। যাই হোক, এক কাজ করো, আমরা 2 দিন পরে যাই, আগে ওনাকে চেক করে দেখি। কি ব্যাপার, এই নতুন লোক রাখলে একটা বেজাল, মানে এটা কোথায় ওটা কোথায় কোনো কিছু হয়তো খুঁজে পাচ্ছে না, এই জন্য আবার নক দিছে। যাও তো দেখো, আচ্ছা তুমি রাগ করো না, এরকম হওয়াটাই স্বাভাবিক। যাও আচ্ছা দেখো। দেখতেছি। কি সমস্যা আপনার? আপনার কি কোনো কিছু লাগবে? না ম্যাডাম, ওই যে আপনাদের কাপড় আছে নাকি সেটা দেখতে আসছি। এই দাঁড়ান। আরে বাবা, আরে বুঝলাম না, কথা নেই বাচ্চা নেই, হুট করে রুমে ঢুকে গেছেন। ম্যাডাম আসলে আপনাদের আর কোনো কাপড় আছে নাকি সেটা দেখতে আসছি। আরে এই এই ওনার কণ্ঠ এমন কেন? আরে আমিও তো সেটাই ভাবতেছি, আসার পর থেকে তো ওনার মুখ থেকে কোনো কথাও শুনিনি, আর এখন? ম্যাডাম স্যার, আমি বলতেছি শুনুন, আসলে আমার কণ্ঠটা ছেলে মানুষের মতো, আর আমাকে দেখতেও ছেলেদের মতো লাগে, সেজন্য আমি সবসময় বোরকা পরে থাকি, মুখ বেঁধে থাকি। কি বলছে এসব? এই আপনি আগে বলবেন না আপনার ব্যাপারে এগুলো, তাহলে তো আর আমি আপনাকে কাজে নিতাম না। এখন তো আমার নিজেরই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। ম্যাডাম দেখেন, এরকম মেজাজ গরম করবেন না। এই দেখি প্লিজ আমার মুখ খুলবেন না, আমার মুখ খুললে আপনার বউ অনেক ভয় পাবে। আরে ভয় তো অলরেডি পেয়ে গেছি আপনার কণ্ঠ শুনে। আগে যদি জানতাম আপনি এরকম অর্ধেক মেয়ে অর্ধেক পুরুষ, তাহলে তো আর আপনাকে আমার বাসায় কাজে আরে নিতাম না। হিজলা হিজলা, এই লোকটা হিজলা হিজলা না হলে কি স্যার। কণ্ঠ এরকম হয়? দেখেন, আপনাকে এই বাসায় রাখা পসিবল না। আপনাকে দেখে আমার সন্দেহজনক মনে হচ্ছে, বিশেষ করে আপনার কথা শুনে। আবার আপনি বোরকা পরে আছেন, বোরকাও খুলতেছেন না। আপনি আমার বাসা থেকে চলে যান। ম্যাডাম হ্যাঁ চলে যান আপনি, বের স্যার, করে দাও। আমার কথাটা একটু শোনেন না স্যার, আমি গ্রাম থেকে আসছি, আসলে আমার মা অনেক অসুস্থ, আমি আপনাদের পাশে ফ্ল্যাটে কাজ করতাম, ওনাদেরকে বলে দেখেন, আমি খুব ভালো কাজ পারি, সবকিছু ভালো রান্না করতে পারি। প্লিজ ম্যাডাম, প্লিজ স্যার, না, আমাকে না। বের করে দিবেন না, ভুলেও আমাকে না। বের করে দিলে। শোনেন, আপনাকে আর এক মুহূর্তে এই বাসায় আমরা রাখতে পারবো না। আপনাকে দেখে তো আমার ভয় লাগতেছে, বিশেষ করে আপনার কথা শুনে। এরকম আতঙ্কজনক জিনিস আমি আমার বাসায় রাখতে পারবো না। হ জান, তুমি ঠিক বলছো, আমারও কেমন জানি ভয় ভয় লাগতেছে। আমার মনে হয় কি জানো, এ হচ্ছে কোনো প্রতারক চক্রের লোক, এরকম ছদ্মবেশ ধরে আসছে, হয়তো কোনো একটা মতলবে আসছে। এই লোকটাকে পুলিশে দিয়ে দিব, তুমি কল করো। না না স্যার, ম্যাডাম আমাকে পুলিশে দিবেন না, আমি নিজের ইচ্ছায় এই বাসা থেকে চলে যাব। স্যার ম্যাডাম একটা কথা বলেন না, বলতেছিলাম কি, আপনাদের দুজনের বিয়ে হয়েছে কতদিন হয়েছে, আর উনি ছাড়া কি আপনার আর কোনো হাজবেন্ড আছে? মানে কি? হ্যাঁ, কি সব উল্টাপাল্টা বলছেন? উনি ছাড়া আমার আর হাজবেন্ড থাকবে মানে? উনি আমার হাজবেন্ড, আর আমাদের বিয়ে হয়েছে 2 বছর হয়ে গেছে। 2 বছর? ম্যাডাম আমি তো জানতাম আপনার হাজবেন্ড নাকি প্রবাসে থাকে। এই কি বলছেন আপনি এসব? হ্যাঁ, কি বলছেন? কে বলেছে আপনাকে এগুলো? আমার কোনো হাজবেন্ড প্রবাসে থাকে না, আমার হাজবেন্ড দেশেই থাকে, আর উনি আমার হাজবেন্ড। এই আপনি বের হন, বের হন। আপনার হাবভাব আমার মোটেও ভালো লাগছে না। এই তুমি বসে আছো কেন? একে ধরো, বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের জান করে দাও। তুমি ঠিকই বলছো, আমারও খুব ভয়। চুপ, একদম চুপ। এই যে আপনি কি বললেন, আপনার হাজবেন্ড প্রবাসে থাকে না তাই না? তাহলে আমি কে? এই দেখ, তুই যাকে ভালোবাসতি, যার সাথে এতদিন নষ্টমি করলি, সেই লোকটা দিন শেষে তোকে রেখে চলে গেল। এই তুই কি ভেবেছিস আমাকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যাচ্ছিস? অবাক হওয়ারই কথা, ভাবছিস আমি বাসায় কি করে আসলাম। আসলে আমি দেশে আসছি আরও 10 দিন আগে, কিন্তু আমি বাড়িতে যখন আসলাম তখন আমাদের পাশের ফ্ল্যাটের বাবু ভাইয়ের ওয়াইফ আমাকে বলল, ভাইয়া আপনার ওয়াইফের চরিত্রের সমস্যা আছে, আপনার ওয়াইফ প্রতিদিন একটা ছেলেকে তার বেডরুমে ঢুকায়। তার কথা শুনে আমার চোখ কপাল উঠে গিয়েছিল, তার কথা আমি এক বিন্দু পরিমাণ বিশ্বাস করিনি। তারপর সে আমাকে কি বললো জানিস? সে আমাকে বললো, তাহলে আমি আপনাকে যেভাবে যেভাবে বলি আপনি সেভাবে আপনি আপনার বউকে পরীক্ষা করেন। বাহ, যে কথা সেই কাজ। আজকে ওনার কথা শুনেই আমি বোরকা পরে ছদ্মবেশে কাজের মেয়ে সেজে আমি আমার বাসায় ঢুকছি। আর আমি আমার বাসায় ঢুকে যা যা দেখলাম, এসব দেখার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। এই বৃষ্টি, বৃষ্টি তোকে বলছি, তুই আমার সাথে এমন একটা বেইমানি কাজ কীভাবে করতে পারলি? আরে একটাবার ভাবলি না, যে মানুষটা আমার জন্য এতটা কষ্ট করছে, যে মানুষটা আমাকে এতটা ভালোবাসে, সেই মানুষটাকে আমি যদি ঠকাই, তাহলে তার সাথে আমি কাজটা ঠিক করতেছি না। আরে আমি প্রবাসে অনেক কষ্ট করি, প্রবাস নামক জেলখানায় গিয়েছি,
কাদের জন্য? শুধুমাত্র তোর জন্য। আরে আমি যে তোকে বিয়ে করেছি, আমি তোকে বিয়ে করেছি আমার বাবা মার অবাধ্য হয়ে। আমি যখন তোকে বিয়ে করি তখন আমার মা আমাকে বারবার করে বলেছিল, বাবা তুই এই মেয়েকে বিয়ে করিস না, এই মেয়েকে বিয়ে করলে তুই জীবনে সুখী হতে পারবি না। আজকে দেখছি আমার মার কথা হাড়ে হাড়ে মিলে গিয়েছে। আমার মার কথা যদি আমি সেদিন শুনতাম, তাহলে এমন একটা দিন, এমন একটি দৃশ্য আমাকে কখনোই দেখতে হতো না। এই প্রবাস নামক জেলখানায় আমরা প্রবাসীরা কতটা কষ্ট করি জানিস? আমরা প্রবাসীরা প্রবাসী না পাই মা বাবার ভালোবাসা, না পাই ছোট ভাই বোনের ভালোবাসা, না পাই বউ সন্তানের ভালোবাসা। আমাদের বুক ভরা শুধু কষ্ট আর আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকতে হয় আমাদেরকে, বছরের পর বছর, ঘন্টার পর ঘন্টা, সেকেন্ডের পর সেকেন্ড। আমাদের মন চাইলেও আমরা কখনো দেশে আসতে পারি না। আরে এত এত কষ্ট, এত এত পরিশ্রম কার জন্য করি? তুই জানিস আমার ডিউটি 8 ঘন্টা, কিন্তু আমি সেখানে ডিউটি করি 12 ঘন্টা। আরে এত পরিশ্রম, এত কষ্ট আমি করতেছি শুধুমাত্র তোকে ভালো রাখার জন্য, কিন্তু দিন শেষে তুই আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা বেইমানি করলি। আরে আমার খেয়ে আমার পরে আমাকে পেছন থেকে ছুরি মারলি। এই তুই কি একটাবার ভাবলি না যে কোন মানুষটিকে তুই ঠকাচ্ছিস? আরে এই তোকে আমি কোন দিক দিয়ে কমতি রেখেছিলাম তুই আমাকে রেখে অন্য একটা ছেলের সাথে রাসলীলা পরকীয়া নামক নেকটার সম্পর্কে জড়িয়েছিস? আরে বৃষ্টি, তুই আমাকে যখন যেটার কথা বলতি আমি তখন তোকে সেটাই পাঠিয়ে দিতাম। তুই আমাকে বলতি, আশিক এই মাসে আমার এত টাকা লাগবে, এই মাসে আমার দামি গহনা কিনতে হবে। আরে আমি আমার নিজেকে নিয়ে কখনো ভাবিনি, আমি আমার নিজের কথা কখনো পরোয়া করিনি। সবসময় তোর কথা ভেবেছি, তোকে নিয়ে চিন্তা করেছি। তুই যখন যেটা চেয়েছিস তখন আমি তোর জন্য সেটাই করেছি। তাহলে সব কিছুর বিনিময়ে আজকে আমি এটা পাওয়ার যোগ্য ছিলাম? আমার ভালোবাসার প্রতিদান তুই আমাকে এই দিলি, আমার বিশ্বাসের প্রতিদান তুই আমাকে এই দিলি। এই রে, মানুষ কতটা খারাপ হলে একটা মানুষের সাথে এমন একটা ব্যবহার করে। বিশ্বাস কর, আমি যখন এই রুমে ঢুকে দেখতেছিলাম তুই অন্য একটা ছেলেকে নিয়ে আমারই বেডরুমে শুয়ে আছিস, কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি পারতেছিলাম না চিৎকার করে কাঁদতে। আমার মন চাচ্ছে আমি এখন চিৎকার করে কান্না করি। এই তোর তো একটাবার বোঝা উচিত ছিল যে আশিকের সাথে আমি এমন একটা করলে আশিক কতটা কষ্ট পাবে, আশিক আমাকে কতটা ভালোবাসে। শোন বৃষ্টি, একটা কথা বলি, তুই আজকে আমার সাথে যে কাজটা করলি না, এই কাজটা মোটেও ঠিক করিসনি। আমি তোর থেকে এমন একটা দিন, এমন একটা দৃশ্য, এমন ঘটনা কখনোই তোর থেকে আমি আশা করিনি। তুই যেহেতু তোর পরকীয়া নাগর, তোর পরকীয়া নাগরকে নিয়ে সুখে থাকবি, তাহলে আমি আজকের থেকে তোকে আমার লাইফ থেকে মুক্ত করে দিলাম। আমি তোকে ডিভোর্স দিয়ে দিব, যেহেতু তুই আমাকে ভালোই বাসিস না, আমি তোর সাথে আর সংসার করতে চাই না। শোন তোকে একটা কথা বলি, একটা মেয়েকে বিয়ের পর ভালোবাসলে শুধুমাত্র তার স্বামীই ভালোবাসে। তাছাড়া অন্য কোনো পুরুষ যদি ভালোবেসে থাকে তবে সেটা ভালোবাসে তার দেহের জন্য। কথাটা মাথায় রাখিস। একদিন আমার কথা তোকে হাড়ে হাড়ে মনে করতে হবে, আমার জন্য তোর চোখের অশ্রু হাড়ে হাড়ে ফেলতে হবে। শোন, তোর চেহারাও আমি আর দেখতে চাই না। তুই এখন এই মুহূর্ত আমার চোখের সামনে থেকে চলে যাবি, যা বলছি। আশিক, এই চুপ, একদম চুপ। তোর ওই অপবিত্র মুখে আমার নাম উচ্চারণ করবি না। তোকে বলেছি না আমার বাসা থেকে বের হয়ে যেতে, আমার বাসা থেকে বেরো। হায় আল্লাহ, আমি দিনের পর দিন, বছরের পর বছর এত এত পরিশ্রম করলাম প্রবাস নামক জেলখানায়, যার জন্য এত পরিশ্রম করলাম, দিন শেষে সেই মানুষটাই আমার সাথে বিশ্বাসঘাতকতা বেইমানি করলো। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, কোনো প্রবাসী ভাই বউদেরকে এমন বিশ্বাস করবেন না।